দেখুন, আপনি যদি বিশ্বের উন্নত গণতান্ত্রিক দেশগুলোতে দিকে তাকান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য অথবা যাদের দীর্ঘদিনের গণতান্ত্রিক চর্চা এবং মত প্রকাশের স্বাধীনতা আছে, সেখানে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের এত প্রাবল্য নেই। এটা তৃতীয় বিশ্বের যেখানে গণতান্ত্রিক কাঠামো খুবই দুর্বল এবং প্রায়শই হোঁচট খায়, কর্তৃত্ববাদী সরকার, স্বেচ্ছাচারী সরকার মত প্রকাশের স্বাধীনতাকে লুণ্ঠন করে, তখন কিন্তু যোগাযোগ মাধ্যম একটা বড় হাতিয়ার হয়ে দাঁড়ায়, যেটা আমরা ২৪-এর গণ অভ্যুত্থানের সময় দেখেছি। এবং এর আগেও আমরা বিভিন্ন মধ্যপ্রাচ্যেও আরব বসন্তের কথা আমরা জানি যে এই সমস্ত দেশগুলোতে এই রকম গণ অভ্যুত্থান ঘটেছে, সেখানে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বড় ভূমিকায় রেখেছে। দেখেন, আমরা সেই মার্শাল ম্যাকলুহানের বিখ্যাত আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, সেখান থেকে আমরা জানি যে মিডিয়াম ইজ দ্য মেসেজ। তো মিডিয়াম যেমন ধরেন আপনি এখন এমন একটা পর্যায়ে গেছে, শুধু মিডিয়াম না, ম্যান ইজ দ্য মেসেজ। প্রত্যেকটা ব্যক্তি মেসেজ ক্যারিয়ার হচ্ছে। যেহেতু একটা সেলফোন আপনার হাতে আছে এবং সেই ফোন ব্যবহার করে আপনি স্ট্যাটাস দিচ্ছেন অথবা একটা ঘটনার ভিডিও করে ছেড়ে দিচ্ছেন, ছেড়ে দেওয়ার মধ্যে দিয়ে আপনি মেসেঞ্জার বা নিউজ বহনকারী বা নিউজ স্প্রেডকারী বা বাহক হিসেবে যে কোনো ব্যক্তি হাজির হতে পারছে। ফলে সাংবাদিকতার একটা যে পেশাগত প্রাতিষ্ঠানিক যে কাঠামো ছিল, সেই কাঠামোর মধ্যে শুধুমাত্র সংবাদের বিষয়টা আর আবদ্ধ নাই। এটা অনেক বেশি ফ্লুইড হয়ে গেছে, অনেক বেশি জেনারেল হয়ে গেছে, অনেক বেশি ম্যাস হয়ে গেছে। দর্শক, আমন্ত্রণ সবাইকে নতুন বাংলাদেশের আয়োজনে। আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে আছি। জেনে থাকবেন, নতুন বাংলাদেশে আমরা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবার চেষ্টা করি এবং ধারাবাহিক যেই রাজনীতি অঙ্গনের আলাপ আলোচনা, সেইগুলোকে ফলো আপ করেই যারা রাজনীতিতে সচল কথা বলেন, সেই সকল ব্যক্তিদেরকে নিয়ে আমরা আমাদের এই আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখি। আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন, পরিচয় করিয়ে দিতে চাই। আমার ডান দিক থেকে আছেন মাহবুব আজিজ, সাংবাদিক এবং কলামিস্ট আছেন। তারপরেই রেজাউল করিম রনি, সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক। আমন্ত্রণ আপনাদের দুইজনকে। যে বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই, বিষয়টি খুবই সমসাময়িক এবং প্রাসঙ্গিক। আজকে আমাদের আলোচনার বিষয় মূলধারার গণমাধ্যম বনাম সোশ্যাল মিডিয়া। ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলাপ আলোচনা হয় সরব সামাজিক যোগাযোগ মাধ্যম। একদম পান থেকে চুল খসলে আমরা দেখি রাজনীতি থেকে শুরু করে ব্যক্তিগত জীবন পর্যন্ত কিছুই বাদ যায় না সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে। আমরা একটু জানতে চাই যে মূল ধারার যেই গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম কি তা ছাপিয়ে যাচ্ছে কিনা? মাহবুব আজিজ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে। দেখুন, আপনি যদি বিশ্বের উন্নত গণতান্ত্রিক দেশগুলোতে দিকে তাকান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য অথবা যাদের দীর্ঘদিনের গণতান্ত্রিক চর্চা এবং মত প্রকাশের স্বাধীনতা আছে, সেখানে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের এত প্রাবল্য নেই। এটা তৃতীয় বিশ্বের যেখানে গণতান্ত্রিক কাঠামো খুবই দুর্বল এবং প্রায়শই হোঁচট খায়, কর্তৃত্ববাদী সরকার, স্বেচ্ছাচারী সরকার মত প্রকাশের স্বাধীনতাকে লুণ্ঠন করে, তখন কিন্তু যোগাযোগ মাধ্যম একটা বড় হাতিয়ার হয়ে দাঁড়ায়, যেটা আমরা ২৪-এর গণ অভ্যুত্থানের সময় দেখেছি। এবং এর আগেও আমরা বিভিন্ন মধ্যপ্রাচ্যেও আরব বসন্তের কথা আমরা জানি যে এই সমস্ত দেশগুলোতে এই রকম গণ অভ্যুত্থান ঘটেছে, সেখানে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বড় ভূমিকায় রেখেছে। এখন আপনার প্রশ্নটা হচ্ছে, তাহলে কি মূলধারার গণমাধ্যমকে ছাপিয়ে যাচ্ছে সামাজিক গণমাধ্যম? না, তা নয়। কারণ সেখানে এলোপাথারি এমন সব মন্তব্য আসছে, ধরেন আপনি স্ক্রল করে যাচ্ছেন ২০০-২৫০ স্ক্রল, সেখানে হয়তো আপনি ২০টি পাবেন খুব ইতিবাচক এবং যথেষ্ট বুদ্ধিদীপ্ত লেখা, আবার অনেক পাবেন শুধুমাত্র এলোপাথারি গালিগালাজ, নানান রকম কিছু থাকছে। এবং সবচেয়ে যেটা দুর্বলতা হচ্ছে সামাজিক গণমাধ্যমে, এখানে কোনো এডিটর নাই। অর্থাৎ একটি দরজা পার হয়ে যে আপনার সংবাদগুলো অথবা ভাষ্যগুলো আপনার প্রচারিত হবে, সেটার কোনো মানদণ্ড সেখানে নাই। যে যার খুশি সে তার লিখে দিতে পারে। কিন্তু মূলধারার গণমাধ্যমে খুব শক্তভাবে এই সম্পাদকীয় নীতি মানা হয় এবং সেই জায়গায় কিন্তু আপনি বিশ্বাস করবেন। আপনার মূলধারার গণমাধ্যম তখনই বড় হয়ে ওঠে, তখনই মূলধারার হয়, যখন তার খবর মানুষ বিশ্বাস করে। আজকের একটি ঘটনা বলি। সকালে আমি যে গণমাধ্যমগুলো পড়লাম, পত্রিকা, দৈনিক পত্রিকায়, দুটি পত্রিকায়, নাম না বলি, সেটা রাজশাহীর এই সালাউদ্দিন আম্মার যে শিবির নেতা, সে যে এলোপাথারি মারপিট করেছে, এই খবর দুটি ব্ল্যাক আউট করে দিয়েছে। অর্থাৎ খবরই নাই। তাহলে আপনি মূলধারার গণমাধ্যমের কাছে আপনি কি বিশ্বাসযোগ্যতা চাইছেন, কি মর্যাদা চাইছেন? অর্থাৎ আপনি যখন শিবির বা জামাত, আপনি খবরই ব্ল্যাক আউট করে দেবেন।
জি। তো এই জায়গাটা এখন আর আপনার সামাজিক গণমাধ্যম থাকাতে এটাকে আর ব্ল্যাক আউট করা যাচ্ছে না। জি। পজিটিভ নেগেটিভ যাই হোক খবর দুটোই আপনার আছে, সামনে হ্যাঁ। আসছে, কিন্তু আপনাকে তখন মূলধারার গণমাধ্যম যারা আস্থাশীল গণমাধ্যম সেটাকেই আপনি খুঁজতে যাবেন। এবং আপনি যখন মূলধারার গণমাধ্যম সত্যিকার অর্থে এডিটোরিয়াল পলিসি মেনটেন করবে, ক্ষমতাকে প্রশ্ন করবে, ক্ষমতাকে প্রশ্ন করা মানে আমার ভাই ব্রাদারদেরকে রক্ষা করে শুধুমাত্র মানে আমার বিরোধীদেরকে আমি প্রশ্ন করব, বিরোধীদেরকে আমি সমাজচ্যুত করতে চাইবো, এই অন্তর্ভুক্তিমূলক যে সামাজিক আকাঙ্ক্ষা প্রত্যেক মানুষের মর্যাদা ও সম্মান রক্ষার জন্য এবং যারা নিষ্পেষিত নিপীড়িত তাদের জন্যই মূলধারার গণমাধ্যম কাজ করে। ধন্যবাদ আপনাকে রেজাউল করিম রনি। একই প্রশ্ন আপনার কাছেও রাখবো, নিশ্চয়ই আলাদা করে ব্যাখ্যা করবেন আপনি, তবে সেই প্রশ্নের সাথে সংযুক্ত করতে চাই একই রকম করে, যেটি হলো যে যদি সামাজিক যোগাযোগ মাধ্যম মূলধারার গণমাধ্যমকে ছাপিয়ে নাও যায়, তারপরে আমরা দেখি যে যে ব্যক্তি প্রতিষ্ঠান অথবা স্পেসিফিক কোনো নিউজ নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরগুলো যায় অতি দ্রুতই তা মানুষের কানে পৌঁছে যায়। অনেক সময় মানুষ সেটাই বিশ্বাস করে, ধরেই নাই এটাই সত্যি। একই সাথে এটাও মনে করিয়ে দিতে চাই যে এখন আসলে তরুণ প্রজন্ম কতটুকু ফ্যাক্ট চেক করতে বিশ্বাস করে। সংযুক্ত প্রশ্ন রেজাউল করিম রনি আপনার জন্য, আপনি রাজনীতি বিশ্লেষক, ভালো উত্তর আপনি দিতে পারবেন। জি। সেটি হচ্ছে যে যতক্ষণে আসলে সত্যি খবর চলে আসে ততক্ষণে মিথ্যাটাকে বিশ্বাস করে ফেলে মানুষ এবং ক্ষতিও সাধন হয়ে যায় ব্যক্তি প্রতিষ্ঠান সবার ক্ষেত্রে। আপনি একটু বলবেন যে এর উত্তরণ কোথায়? জি, ধন্যবাদ এরকম একটি সুন্দর অনুষ্ঠানে আমাদেরকে আলোচনা করার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। দেখেন, আমরা সেই মার্শাল ম্যাকলুহানের বিখ্যাত আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, সেখান থেকে আমরা জানি যে মিডিয়াম ইজ দ্য মেসেজ। তো মিডিয়াম যেমন ধরেন আপনি এখন এমন একটা পর্যায়ে গেছে শুধু মিডিয়াম না, ম্যান ইজ দ্য মেসেজ। প্রত্যেকটা ব্যক্তি মেসেজ ক্যারিয়ার হচ্ছে, যেহেতু একটা সেলফোন আপনার হাতে আছে এবং সেই ফোন ব্যবহার করে আপনি স্ট্যাটাস দিচ্ছেন অথবা একটা ঘটনার ভিডিও করে ছেড়ে দিচ্ছেন, ছেড়ে দেওয়ার মধ্যে দিয়ে আপনি মেসেঞ্জার বা নিউজ বহনকারী বা নিউজ স্প্রেডকারী বা বাহক হিসেবে যে কোনো ব্যক্তি হাজির হতে পারছে। ফলে সাংবাদিকতার একটা যে পেশাগত প্রাতিষ্ঠানিক যে কাঠামো ছিল সেই কাঠামোর মধ্যে শুধুমাত্র সংবাদের বিষয়টা আর আবদ্ধ নাই। এটা অনেক বেশি ফ্লুইড হয়ে গেছে, অনেক বেশি জেনারেল হয়ে গেছে, অনেক বেশি ম্যাস হয়ে গেছে। এবং এই ম্যাস হওয়ার ফলে যেটা ধরেন আপনি রেডিও আমলে মিডিয়ার এক ধরনের ভূমিকা ছিল, এক ধরনের পেনিট্রেশন ছিল, সোসাইটিতে এক ধরনের কন্ট্রোল ছিল, ম্যাগাজিনের আমলে এক ধরনের ছিল, টেলিভিশন আই সেটা টোটালি চেঞ্জ করে দিছে। টেলিভিশনের একটা রেগুলেশনারি আপনার ম্যাস মিডিয়া বলতে যেটা বোঝায় সেটা ম্যাস মিডিয়া আসলে টেলিভিশন তৈরি করছে। কারণ হলো সংবাদ মাধ্যম বা ম্যাগাজিন বা প্রিন্ট মিডিয়া এটার সাথে একটা আবশ্যিক শর্ত হলো আপনার পড়তে পারার যোগ্যতা। তো ফলে পড়তে পারার যোগ্যতা, এটার জন্য ধরেন আপনি শিক্ষিত কিন্তু আপনার চোখ নষ্ট, পড়লে আপনার চোখ ব্যথা করে, আপনি পত্রিকা পড়তে পারবেন না। হ্যাঁ, ডাক্তারের নিষেধ আছে, আপনি পড়তে পছন্দ করলেও আপনাকে বিরত থাকতে হবে। হ্যাঁ, আবার একটা আমাদের মতো সোসাইটিতে যেখানে শিক্ষার হার আপনি কয়েকদিন আগেও তো 50% মতো লোক টিপসই ছিল, রিডিং ক্যাপাসিটি, রিডিং কালচার, হ্যাঁ, আবার সার্টিফিকেটধারী শিক্ষিত ধরেন অভাব নেই, এটা তো একটা জোয়ার, কিন্তু রিডিং কালচার যেহেতু খুব পোর আমাদের এখানে, মানে জনগোষ্ঠী যে পরিমাণ আমাদের, সেই পরিমাণ রিডিং কালচার স্প্রেড করা হয়নি নানা কারণেই। তো সেক্ষেত্রে টেলিভিশনটা একটা ম্যাস মিডিয়ার কাজ করছে, অন্যান্য দেশে যেরকম আমাদের দেশেও এরকম। তো ওকে, লং স্টোরি কাট শর্ট, তারপরে এখন যেটা আসছি আমরা মিডিয়া ইন দ্য এজ অফ এআই। আপনি যেটা বললেন আপনার প্রশ্নের সরাসরি উত্তর এখানে চলে আসবে। এখন এআই থাকার কারণে যেটা হচ্ছে কৃত্রিম, যে আমরা বট আইডি বলি, এটা মানে কি রোবোটিক আইডি, কৃত্রিমভাবে আইডি তৈরি করে অ্যালগোরিদম তৈরি করে আপনার ওইভাবে ধরনের আপনার বিরুদ্ধে একটা ফটোকাট দিয়ে 1 লক্ষ জায়গা থেকে একই বক্তব্য প্রচার করা হয়, ইনফরমেশন প্রচার করা, এআই ব্যবহার করে বেশিরভাগ ক্ষেত্রে এটা করা হয়। যখন এটা করা হয় তখন মানুষের মধ্যে সাময়িকভাবে একটা দ্বন্দ্ব তৈরি হয়, সাময়িকভাবে একটা ধাঁধা তৈরি হয় যে এটা নিশ্চয়ই সত্য, নাহলে সমস্ত আইডি থেকে এই কথা কেন? ধরেন আমার বিরুদ্ধে লাখ লাখ ফটোকাট ছাড়া হয়, এগুলো ধরেন সকালে ছাড়া হয়, বিকেলে আবার ধরেন কাউন্টার যখন সত্য মানে ফ্যাক্ট চেক ছাড়া হয়, ততক্ষণে আমাকে প্রচুর লোক ফোন করে মেসেজ দেয় যে ভাই আপনি এরকম একটা কথা বললেন, হ্যাঁ, বা এরকম একটা জিনিস হইল, হ্যাঁ, বা আপনার চরিত্র এইভাবে হরণ করা হইলো। ফলে এই যে বাবলটা ইনস্ট্যান্ট, এই যে হাইপ ইনস্ট্যান্ট তৈরি করা হয়, এই ইনস্ট্যান্ট তৈরি করার মধ্যে দিয়ে যেটা চেষ্টা করা হয় সেটা হলো একটা পারসেপশন ক্রিয়েট করার চেষ্টা করা হয়। কিন্তু একটা পারসেপশন ক্রিয়েট করার চেষ্টা করা এটা খারাপ না, কিন্তু খারাপ হইলো সেইটা যখন আপনি এটাকে বেসড অন ফলস, বেসড অন ফেক, বেসড অন
সেন্সেশন তৈরি করেন, তখন যে পারসেপশনটা তৈরি করতে চাচ্ছেন আপনি যার বিরুদ্ধে, উল্টা তার প্রতি মানুষের সিম্পেথি তৈরি হয়। যেমন ধরেন আপনি আমার বিরুদ্ধে যখন এই যেরকম লক্ষ লক্ষ ফটোকার্ড ছাড়া হয়ে আমাকে যখন আমার চরিত্র যখন সাময়িকভাবে হনন করা হইলো, পরবর্তী সময়ে দেখা গেল যে এই বিষয়গুলো মিথ্যা, বরং তারা কোনো প্রিন্সিপাল মেনটেন করে না, তাদের চরিত্র বলে কিছু নাই, তারা মাঠে ঘাটে বাজারে হোটেলে ধরা খাচ্ছে, তখন কিন্তু মানুষ যারা আমাদের এই বিরুদ্ধে এই মিথ্যাগুলো বিশ্বাস করছিল তারা পর্যন্ত সরি ফিল করতেছে, তারা পর্যন্ত এসে কমেন্ট করে যাবে এটা অন্যায় করতে। মানসিক শক্তি তো একই রকম থাকে না, ফলে রাইট, ফলে কিন্তু এই পুরো প্রক্রিয়ার ফলে যেটা হচ্ছে সেটা হলো সমাজে টক্সিসিটি বাড়তেছে, পুরো পলিটিক্যাল এনভায়রনমেন্টটা ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, এবং এই ভায়োলেন্টটা তারা করছে কি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে, তারা ম্যাস কালচার তৈরি হতে দিচ্ছে না, ক্রিটিক্যাল ম্যাস তৈরি হতে দিচ্ছে না। প্রশ্ন রেখেছিলাম উত্তরণ কি? হ্যাঁ, ফলে এই ম্যাস কালচারকে ডিস্ট্রয় করার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার এই হাইপ ভিত্তিক অ্যালগরিদম, আমি যেটাকে বলি ফটোকার্ট মহামারী, করোনা মহামারীর পরে আমাদের যে এখন একটা ফটোকার্ট মহামারী চলছে, এইটা অনেক 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 ক্ষতি করে দিচ্ছে সমাজকে, কারণ সমাজের একটা কোয়ালিটেটিভ একটা ক্রিটিক্যাল ম্যাস এঙ্গেজমেন্ট তৈরি হচ্ছে না। আর আপনি ঠিকই বলেছেন, ফ্যাক্ট চেক তো সাধারণ জনগণ করবে না, ফ্যাক্ট চেক তো সাধারণ মানুষ করবে না, কারণ সে মনে করে যে আপনারা ধরেন যে তথ্য আছে মিডিয়াতে দিচ্ছে এটাকে আর মিথ্যা দিতে পারে। অনেক মানুষ তো এমনও আছে যে আচ্ছা পত্রিকায় লিখেছে মানে সত্য। তো ফলে এই যে আপনার তৈরি করা, এটা একটা গেল। আরেকটা হলো যে আপনার মূলধারা বলতে যেটা বোঝেন, দেখেন মিডিয়াতে মূলধারা গণমাধ্যম একটা মিথ, গণমাধ্যম কথাটাই একটা মিথ, এটা প্রচার যন্ত্র। গণমাধ্যম হইতে হলে তার সাথে গণ সম্পৃক্ততা থাকতে হয়, কিন্তু আমাদের এখানে যখন কোনো একটা নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কোনো মিডিয়া ফাংশন করবে, বা কোনো একটা গ্রুপ বা কোনো একটা প্রতিষ্ঠান বা কোনো একটা অংশের হয়ে ফাংশন, সে আর গণমাধ্যম থাকে না, সে হয়ে যায় প্রচার যন্ত্র, তার ওই নির্দিষ্ট মতাদর্শের, তার ওই নির্দিষ্ট পছন্দের। এবং আমাদের এখানে সাংবাদিকতার একটা বড় ক্ষতি হয়েছে, সেটা মাহবুব ভাই আলাপ করবে আশা করি। সেটা হলো আমাদের এখানে সাংবাদিকতার মধ্যে এতদিন যেটা করা হয়েছে সেটা হলো এক ধরনের ভ্যালিডেশন তৈরি করার চেষ্টা করা হয়েছে একটা গ্রুপের, আরেক ধরনের লোকের ভ্যালিডেশন নষ্ট করার চেষ্টা করা হয়েছে, মানে একদল লোকের চরিত্র হনন করা, আরেক দলের চরিত্র নির্মাণের এই যে একটা মানে সাইকেল গড়ে তোলা হয়েছে, এই যে একটা বিষাক্ত আপনার কালচার তৈরি করা হয়েছে, যেই কারণে এখানে মিডিয়ার এই প্রাতিষ্ঠানিক মিডিয়ার প্রতি এক ধরনের বিশ্বাসযোগ্যতাও কমছে। এইটার সুযোগ নিয়ে সোশ্যাল মিডিয়া একটা গুরুত্বপূর্ণ জায়গায় চলে আসছে। আর একটা সমাজে গণতান্ত্রিক প্রক্রিয়া যখন স্থিমিত থাকে তখন প্রাতিষ্ঠানিক মিডিয়ার বিকাশের সুযোগ থাকে না, সেটার সুযোগ নিয়ে সোশ্যাল মিডিয়ার প্রতি মানুষের নির্ভরতা যখন বাড়ছিল, সেই নির্ভরশীলতাকে ধ্বংস করা হচ্ছে এখন হলো ফটোকার্ট, কাটপিস বক্তব্য তৈরি করা, ভুয়া বয়ান তৈরি করা, এআই ভিত্তিক আপনার কি বলবো যে প্রোপাগান্ডা, এবং এই প্রোপাগান্ডাগুলোর জন্য নানা রকম পেজ খোলা হচ্ছে, শত শত পেজ নিয়োগ করা হচ্ছে, যারা আপনার এখানে একটা গণমাধ্যমের যে পসিবিলিটি, সেটা সোশ্যাল মিডিয়া হোক, বাইট সাইট মিডিয়া হোক, বা ধরেন ছোট ছোট ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া হোক, মেইনস্ট্রিম মিডিয়ার কথা বাদিয়ে দিলাম, সেই মিডিয়া বিকাশের ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে। ধন্যবাদ মাহবুব আজিজ। এই যে কথা আসলে আমরা বললাম যে পলিটিক্যাল অবস্থা নষ্ট করছে সামাজিক যোগাযোগ মাধ্যমের, এই অবস্থার যেই উত্তরণ, সেই প্রশ্নটা তো আপনার কাছেও করতে চাই। তার পাশাপাশি আরেকটা জিনিস একটু বলবো আমি, যে আমরা সবসময় দেখি যে মানে এখন আপাতত বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে যখনই গণ অভ্যুত্থানটা ঘটলো, তারপরে এই পক্ষে বিপক্ষের একটা রাজনীতি শুরু হলো। প্রথম শব্দ ব্যবহার হচ্ছে ফ্যাসিস্ট, সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব কেউই আসলে এই জায়গাটা থেকে ছাড় পাচ্ছেন না। আর সেই সাথে এই ফ্যাসিস্ট শব্দের ব্যবহারের পাশাপাশি রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে, ব্যক্তি মানুষ থেকে শুরু করে, সাংস্কৃতিক অঙ্গন থেকে শুরু করে সরকার সহ কেউই বাদ পড়ছে না এই জায়গাটা থেকে। তাহলে সরকারের কি আলাদা করে সোশ্যাল মিডিয়ায় রক্ষণাবেক্ষণ কেন্দ্র অথবা ডিজিটাল প্ল্যাটফর্মটা আরও নিরাপদ কি হতে পারে, সেই জায়গাটায় ভাবা দরকার কিনা? জি দেখুন, দরজা বা জানালা বন্ধ করে যদি আপনি মিথ্যাটাকে রুখতে চান ওই সেই কবিতার মতো, তাহলে সত্য বলবে আমি কোন দিক দিয়ে ঢুকবো। কাজেই নিষিদ্ধ করা, বন্ধ করা কখনোই সমাধান নয়, আপনাকে কথা বলতে দিতে হবে। যেটা আমরা 24-এর গণঅভ্যুত্থানের আগে আমরা দেখেছি যে কথা বলার যে সংকটগুলো ছিল, মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘিত হতো, আপনি তাদের বিরোধিতা করলেই বলা হতো জামাত শিবির এবং অগ্নি সন্ত্রাসী। এখন কি বলা হচ্ছে? এবং সেই জায়গাটায় আপনি দেখুন, আপনি যেটা বললেন যে এই গণঅভ্যুত্থানের পর একটা শূন্যতা তৈরি হয়েছে সমাজে, একটা বড় ধরনের শূন্যতা, একটা শক্তি তো নাই মার্কেটে, বাজারে, দেশে, সেটা হলো আওয়ামী লীগ। তো সেইখানে যারা 3 থেকে 6% ভোট জামাতে ইসলামীর,
তারা এই শূন্যতাতেই কিন্তু প্রধান বিরোধী দল হিসেবে বসে গেছে, এবং তারা যখন সংসদের ভেতরে বাইরে উপযুক্ত বিরোধী দল হিসেবে কাজ করতে পারছে না, তখনই তারা আওয়ামী লীগে, বিএনপিতে, হোটেলে গুপ্ত অবস্থায় ধরা পড়ছে। কাজেই যোগ্যতার কোনো বিকল্প হতে পারে না। সেইখানে আপনি দেখুন যে আপনার যে আলোচনা, ভাই যেমনটি বললেন যে প্রচার যন্ত্র বনাম গণমাধ্যম, প্রচার যন্ত্রই, তাকে কেন গণমাধ্যম বলবো? গণমাধ্যম হচ্ছে অবশ্যই আপনাকে গণমাধ্যমে গণমানুষের কথা বলতে হবে, এবং রাষ্ট্রের যে বঞ্চিত নিপীড়িত তার হয়ে কথা বলতে হবে, নইলে তো এটা গণমাধ্যমই হবে না। আপনি দেখুন যে টিভি সংবাদের কথা বলা হচ্ছে, অনলাইন সংবাদ বলা হচ্ছে, অনলাইন ইত্যাদি ভিডিও সবই রেজ মিডিয়া। আপনার পছন্দ হচ্ছে না, 2 ঘন্টা পরে এডিট করে দিতে পারবেন, পাবলিশ করার পরেও সারাদিন করতে পারবেন, এবং 2 দিন পরে এটা ডিলিটও করে দিতে পারবেন, অর্থাৎ এটা ক্ষণস্থায়ী। কিন্তু প্রিন্ট মিডিয়া চিরস্থায়ী। একবার যদি ছাপা হয়ে যে এই পত্রিকাটি আপনার সকালবেলা বাসায় এসেছে আপনার হাতে, রোজ কিয়ামতের দিন আপনি ওটা হাতে করে নিয়ে যেতে পারবেন। এইটা আর পরিবর্তন করার কারো কোনো সুযোগ নাই। অর্থাৎ কত শক্তিশালী হচ্ছে প্রিন্ট মিডিয়া, এবং সেই শক্তিশালী বিষয়টাকে কিভাবে ব্যবহার করছে, সেইটাই স্বৈরতান্ত্রিক সরকার এবং গণতান্ত্রিক সরকারের মধ্যে পার্থক্য। আজকে আপনি দেখুন, আমরা আমি দুপুরবেলা কালকেই একটু যুক্ত করে এই জায়গাতে প্রিন্ট মিডিয়ার শক্তিটা আমরা বুঝতে পারি, কিন্তু প্রিন্ট মিডিয়ার প্রতি মানুষের আগ্রহটা কিরকম? সহজলভ্য হওয়ার কারণে মোবাইল ফোন হাতে হাতে সব জায়গায় মানুষ সেখানেই খবরটা দেখে, ঝুঁকে পড়ে কিনা সেই জায়গাটা কি? এটা মানুষের লাইফস্টাইল হয়ে গেছে। আপনি বাসে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, আপনি এভাবে দেখছেন, সেখানে আপনি অনলাইনে খবরগুলো দেখে ফেলছেন। কিন্তু যখন সংকটকাল, আমার মনে পড়ে 24 জুলাই আগস্টে আমাদের সমকাল একটি কপি 150 টাকা 200 টাকা করে 12 টাকার পত্রিকা বিক্রি হয়েছে ফার্মগেট, আমার নিজের চোখে দেখা। অর্থাৎ তখন 3-4টি পত্রিকার বেশি কিন্তু যেটা বাস্তব সেটা লিখছিল না, সেইগুলো এভাবে বিক্রি হয়েছে। এবং তখন আমাদের যথেষ্ট, আমি আমাদের অভিজ্ঞতা বলছি, নিশ্চয়ই আর যারা করেছেন তাদেরও সেই অভিজ্ঞতাই হয়েছে। আপনার সত্য কথা লেখার ক্ষেত্রে সবসময় তো এটা কঠিন। আপনি দেখুন, সিনিয়র সাংবাদিক বলে একটা বেশ ট্যাবু চলছে এখন, এবং এলো পাথারি অযৌক্তিক আক্রমণ করা হচ্ছে। আপনি তাদের যুক্তির বিরুদ্ধে যুক্তি খণ্ডন করুন। আপনি তার ক্যারিয়ার কবে, তিনি কোন পত্রিকায় কাজ করেন, এটা তো মুখ্য বিষয় নয়। এবং যিনি বলছেন, আজকে দেখলাম তিনি 92 সালে সাংবাদিকতা ছেড়ে দিয়ে একটা বিজ্ঞাপনী সংস্থা করেছেন, এবং তিনি বলছেন সিনিয়র সাংবাদিক আমার নামে ব্যবহার করবেন। আপনার নামে তো আসলে সিনিয়র সাংবাদিক ব্যবহার করা যাবে না। আপনি একটা ম্যাগাজিনে জুনিয়র সাংবাদিক ছিলেন, এবং সেইটাই লেখা উচিত তার নামের সাথে, জুনিয়র সাংবাদিক। কাজেই আপনি দেখেন এই যে আমরা বিরোধিতায় চলে যাচ্ছি, পরস্পর বিরোধিতায় চলে যাচ্ছি। আপনি যুক্তিসঙ্গত যদি একটা সমাজ চান, তাহলে ব্যক্তির বিরোধিতা তো আপনার করার প্রয়োজন নেই। আপনি বলুন যে যারা এইভাবে কথা বলছে তারা কি নিয়ে কথা বলি, আমরা প্রমাণ নিয়ে কথা বলি, হ্যাঁ, তারা কি চাচ্ছে। আমরা যেমন সকলের মানবাধিকার চাচ্ছি, আমরা ওই যে সালাউদ্দিন আম্মার যেভাবে একটা ভোজালি নিয়ে মারতে এলো শিবিরের, এটার বিরোধিতা করছি। যেমন বিরোধিতা করেছিলাম শিবিরকে যখন মারা হয়। আপনি শিবিরকেও যেমন মারতে পারবেন না, আপনি ছাত্রলীগকেও মারতে পারবেন না। এটাই গণতান্ত্রিক সমাজের আকাঙ্ক্ষা। একদমই তাই। ধন্যবাদ। আমরা একটা বিরতি নিয়ে আসি মাহবুব আজিজ। দর্শক, নতুন বাংলাদেশ দেখছেন, ছোট্ট বিরতির পর ফিরছি। আর একবার আমন্ত্রণ, নতুন বাংলাদেশ দেখছেন দর্শক। মাহবুব আজিজ এবং রেজাউল করিম রনি আমাদের সঙ্গে আছেন। রেজাউল করিম রনি, যে কথাটি আসলে আমরা বিরতির আগে বলছিলাম, গতকালকে দেখলাম সোশ্যাল মিডিয়া এবং মূলধারার গণমাধ্যমগুলোতেও যে খবর ছেপেছে যে ফ্যাসিস্ট শব্দে যে বিভোর চারপাশ, রাজনৈতিক অঙ্গন সরব যেই শব্দে, ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন দেশ এখনো পুরোপুরি ফ্যাসিস্ট মুক্ত হয়নি, এবং তিনি যুক্তি দেবার চেষ্টা করছেন ফ্যাসিবাদী কাঠামো এখনো চিহ্নিত এবং তাদেরকে ধ্বংস করা যায়নি। একই সাথে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এখনও সেই পুরনো কাঠামোর প্রভাব বিদ্যমান। প্রশ্ন রাখতে চাই, এত ত্যাগ, এত রক্তের পরেও ফ্যাসিবাদী কাঠামোর উত্তরণ আসলে কি তাহলে হলো না, নাকি অন্তর্বর্তীকালীন সরকারের যে আমল, যে সময়, যে 18 মাস, সেই সময়ে তাহলে কি কি কাজ হয়েছে একটু বিস্তারিত জানাতে পারেন কিনা? এখনো কেন ফ্যাসিস্ট? দেখেন, উনি নিজে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, এবং ওনার এই ব্যর্থতা, ওনার কথাই যদি সত্য হয়, তো এই ব্যর্থতার দায় তো আগে ওনার নিতে হবে। ফলে কথা বলার আগে ওনাকে এই ব্যর্থতার দায় স্বীকার করে নিতে হবে, যেটা আমরা পারিনি। 18 মাস তো একদম কম সময় না। আপনি 18 মাসের মধ্যে তো আপনি অস্থিরতাই দূর করতে পারেননি। সমাজে আপনি মবের কালচারটাকে জিয়াই রেখেছিলেন, এবং যেই সমস্ত অপরাধগুলো করছে ওই সময় বারবার বলা হচ্ছিল, যখন তারেক রহমান লন্ডন থেকে বলছিল আপনারা এমন কোনো চুক্তি করবেন না, বন্দর চুক্তি থেকে শুরু করে বৈদেশিক চুক্তি যেটা দীর্ঘমেয়াদে জাতির ভাগ্যকে প্রভাবিত করবে, সেটা আপনারা শোনেন নাই। তখন তাকে জুলাই বিরোধী, গাদ্দার, হ্যাঁ, নানাভাবে ট্যাগ করে আপনারা চুক্তিগুলো করে ফেললেন। আজকে সেটা বাংলাদেশ আজকে দেখেন আজকে ভুক্তভোগী হচ্ছে। ফলে এই দায় এইটা দিতে হবে। এখন অনেকে মজা করে বলেন জগতে যাহা কিছু অকল্যাণকর
তাহার অর্ধেক করিয়াছে ফরিদা, অর্ধেক তাহার বর। হ্যাঁ, এটা একটা স্যাটায়ার কবিতা। তাহার বর, হ্যাঁ, প্রখ্যাত কুখ্যাত আপনার বিতর্কিত লোক ফরাদ মজার। ফরাদ মজার ওনার গাড়ি দিয়া ফ্ল্যাগ উড়াইয়া নাই বা প্রেস ক্লাবে নাই মাই, এই সরকার অবৈধ, হ্যাঁ, গাছতলায় বাসতলায় শপথ নিতে হবে, এই সরকারকে বিপ্লবী সরকারে রূপান্তরিত করতে হবে, এসব বক্তব্য কিন্তু দিচ্ছে। ফলে তারা যখন কোনো কথা বলে এটা সিরিয়াসলি নিয়ে আলোচনা করাটা আমি মনে করি সময়ের অপচয়। তারা ফ্যাসিবাদের দোষর চিহ্নিত করবে যেটা বলছে, 18 মাসে তারা কেন করেনি সেটা? এখন তারা ফ্যাসিবাদ খুঁজে বেড়াচ্ছে। এখন আমরা একটা কনস্ট্রাকটিভ টাইমে আছি। এখানে ইলেকশন হয়ে গেছে, বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছে, প্রায় 60%-এর উপর ভোট পড়েছে। ভোট এখানে আওয়ামী লীগের লোকজন ভোট দেয় নাই, ভোট দিয়েছে তো। জামাতের এমপি বলেন, বিএনপির এমপি বলেন, অনেকেই, আমি অনেকের বক্তব্য দেখেছি, তারা প্রকাশ্যে স্বীকার করেছে তারা আওয়ামী লীগের লোকের ভোটে তারা নির্বাচিত হয়েছে যার যার জায়গার থেকে। ফলে ভোট দেওয়ার মধ্যে দিয়ে এখানে সমাজ একটা স্ট্যাবিলিটি দিকে যাচ্ছে, যাত্রা শুরু করেছে। এখানে ফৌজদারি অপরাধ ব্যতীত, এখানে ফৌজদারি অপরাধ ব্যতীত যারা আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগ করাটাই তো অপরাধ না, এটা আপনার অপছন্দের একটা ইডিওলজি হতে পারে। অপরাধ হইলে আওয়ামী লীগ করে যারা অন্যায় করেছে, যারা হত্যা, গুম, খুন, মানি লন্ডারিং এগুলোতে অংশগ্রহণ করেছে, তারা অপরাধী। কিন্তু হরে ধরে আপনি যখন ট্যাগ কালচার করবেন, তাহলে তারা আওয়ামী লীগের রাজনীতি এগুলো। আওয়ামী লীগ জামাত বিএনপির সাথে যে আচরণ করছে সেই একই জিনিস আমরা আওয়ামী লীগের সাথে করব না। ফলে আমরা প্রত্যেক জায়গায় হরে ধরে ফ্যাসিস্ট খুঁজবো না। আমরা হরে ধরে যেটা খুঁজবো সেটা হলো যে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য এটা ন্যাশনাল ইউনিটি তৈরি করা যায় কিনা, এবং এখানে একটা মানবিক মর্যাদা বোধ এবং ব্যক্তি স্বাধীনতা এবং একটা গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক রূপান্তরের কাঠামো তৈরি হইলেই এই ফ্যাসিজমের কালচার থেকে মানুষ বের হয়ে যাবে। ফলে যারা এখানে আওয়ামী লীগের যারা নিরীহ সমর্থক, তারা নিজেরাও তো প্রতারিত, শেখ হাসিনা তাদেরকে ফেলেও লুটপাটকারীদের নিয়ে পালাই গেছে। ফলে তারা নিজেরাই তো প্রতিরোধ করবে। এখানে দেশ গঠন করা একটা পুনর্গঠন প্রকল্প, যেটা তারেক রহমান 5 তারিখের পরে বলেনি যে আপনার শত্রু যদি আপনার হাতে নিরাপদ না থাকে তাহলে আপনার বিজয়ের কোনো গৌরব নেই। এর চেয়ে গুরুত্বপূর্ণ কথা তো হইতে পারে না আফটার গণ অভ্যুত্থান। কিন্তু তা না করে আপনার পুরো সময়টা আমরা দেখলাম যে এখানে আসলেই কি আপনারা আওয়ামী দূষর চিহ্নিত করেন, আসলেই কি আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে? আমার তো মনে হয় না। তাহলে আপনার দলের পক্ষে থাকলে সে আওয়ামী লীগ হলেও সমস্যা নেই, যদি আপনাকে সে ফ্যাসিলিটেট করে। যদি আপনার আওয়ামী লীগের অনেক খুনি, এজাহারভুক্ত আসামি, তাদেরকে নিয়ে আপনারা নির্বাচনী ক্যাম্পেইনিং এ নামছেন, তখন কোনো সমস্যা নেই, তখন সে আওয়ামী লীগের দূষণ না। মুখ্য বিষয়, হ্যাঁ, তখন সে আওয়ামী লীগের দূষণ না। কিন্তু সে যদি আপনার অপছন্দের লোকের সাথে মিশে আপনার পারপাস সাবধান, তখনই সে আওয়ামী দূষণ, তখনই সে ফ্যাসিস্ট। এই যে আওয়ামী লীগ একইভাবে জামাতকে সে চিহ্নিত করছে। জামাত যদি গুপ্ত অবস্থায় আওয়ামী লীগের সাথে মিশে যায়, ওটা সমস্যা নেই, বন্ধু নিয়ে নেয়। যদি যে নেই যে তার আলাদা ক্রিটিক্যাল পজিশন বজায় রাখছে, সে জামাত না হলে তাকে জামাত ট্যাগ দেওয়া হয়েছে। একই প্রক্রিয়া আমরা এখন দেখতে পাচ্ছি। ফলে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাংলাদেশ আগাবে না। বাংলাদেশ আগাইতে হলে আমাদের এখানে একটা, এই জন্য বলা ভ্যালু বেসড সোসাইটি, যেখানে মানুষের মানবিক মর্যাদা বোধকে স্বীকৃতি দিতে হবে এবং তার চিন্তার ভিন্নতার সাথে খুবই রেসপেক্টফুল্লি পোষণ করতে হবে এবং খুবই রেসপেক্টফুল্লি, হ্যাঁ, তার ব্যক্তি অধিকার, ব্যক্তি মর্যাদাকে সমুন্নত রেখে তার মতের বিরুদ্ধে অবস্থান নিতে হবে বা সমালোচনা পর্যালোচনার কালচার ডেভেলপ করতে হবে। মাহবুব আজিজ, বিশ্ব গণমাধ্যমের মূলধারার যে খবর, তার আজকে একটা জায়গায় যখন এই বিষয় নিয়ে পড়াশোনা করছিলাম, দেখলাম রয়টার্স ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ জার্নালিজম একটা প্রতিবেদন বের করেছে। সেখানে বলা হচ্ছে প্রথমবারের মতো বিশ্বজুড়ে খবর পাওয়ার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হিসেবে অন্য সব উৎসবকে ছাড়িয়ে গেছে সামাজিক মাধ্যম এবং ভিডিও নেটওয়ার্ক, যেটার কথা আপনি বলছিলেন। সব নতুনকে আসলে আমরা সাধুবাদ জানাতে চাই, ভালো জায়গাগুলোকে আমরা আগ্রহের সাথে আমাদের কাজের জায়গায় বলি, কালচারের জায়গায় বলি, সংযুক্ত করতে চাই। আপনার সহ আলোচক বললেন ভিন্ন মতকে রেসপেক্ট করে সামনে এগিয়ে যেতে চাই, এবং সেই ধারাবাহিকতায় একটা নতুন রাজনৈতিক দল বা বাংলাদেশের রাজনৈতিক উত্তরণ হবে বলে আমরা আশা করেছিলাম গণঅভ্যুত্থানের পর। সেখান থেকে যারা আসলে সম্মুখ সারিতে গণঅভ্যুত্থানকে নেতৃত্ব দিয়েছেন, তাদের কাছ থেকে নানা রকম কথা আমরা শুনতে পাই। আমরা বলি যে তারা আবার বিপ্লব চায়, আবার গণঅভ্যুত্থান চায়, এই সরকার তারা চায় না। গতকালকেও দেখলাম নাসিরউদ্দিন পাটোয়ারি বললেন বাংলাদেশের সংস্কার এবং আওয়ামী লীগের বিচার যদি না হয় তাহলে তারেক রহমানের গদিতে আগুন লাগিয়ে দিবেন তারা। এই রকম কথা থেকে আমরা আসলে কি বার্তা পাই? আমরা বার্তা পাই যে কোনো দলের যদি রাজনীতি না থাকে তাহলে এই ধরনের কথাবার্তা হয়। আপনি দেখুন যে বিষয়টা নিয়ে আলোচনা হলো যে সংস্কার কেন হচ্ছে না বলে ফরিদা বলছেন, সংস্কার তো একটি ভয়ের ব্যাপারে পরিণত করেছিল অন্তর্বর্তীকালীন সরকার।
যে সংস্কার করে তারা নির্বাচনই দেবে না। যেই গণতান্ত্রিক সমাজ তৈরির আকাঙ্ক্ষায় 24-এর গণঅভ্যুত্থান হলো সেটা তো একদিনে বাস্তবায়িত হবে না, সময় লাগবে। এবং তারা একটি ভালো কাজ করেছিল, 11টি সংস্কার কমিশন তৈরি করেছিল, সেটা রিপোর্ট হয়েছে। আপনি দেখুন এই যে সংসদ চলছে, একমাত্র সংবিধান সংস্কার ছাড়া আর কোনো সংস্কার প্রতিবেদন নিয়ে কিন্তু আলাপ হয় না। নারী সংস্কার কোথায় চলে গেছে? এবং এই জায়গাগুলো কেন? কারণ তাদের দৃষ্টিভঙ্গিগত দীনতা। এবং আপনি দেখুন বিএনপি তো একটা পরিণত রাজনৈতিক দল, তার তো কিছু কমিটমেন্ট আছে দেশের প্রতি। আপনি যদি বিএনপি 2/3 ভোট না পেত, আপনি চিন্তা করুন যে কিরকম একটা ঝুলন্ত পার্লামেন্ট তৈরি হতো, এবং সেখানে এই উগ্র সাম্প্রদায়িক শক্তির হাতে আরো 100 উচ্চ কক্ষে দিয়ে তো একটা ভজগট বাঁধিয়ে ফেলতো, যেটা অন্তর্বর্তীকালীন সরকার একটা পর্যায়ে কিন্তু চেয়েছিল বলেই আমাদের মনে হয়। আপনি প্রশ্ন করতে পারতেন আপনি কিভাবে জানেন? আমি পারম্পর্য মিলালাম, 32 নম্বর 3বার বুলডোজার দিয়ে ভাঙা, মুক্তিযুদ্ধের বিতর্ক সামনে নিয়ে আসা, কবে 40, কবে 47, কবে কোন বানর কলা খেয়েছে, এইসব বিতর্ক কেন আমাদের করতে হবে? আমরা তো এই দেশে একটা গণতান্ত্রিক জবাবদিহিমূলক শাসন চাই, চাকরি চাই। আমাকে কেন পারলৌকিক জীবনের মুক্তির খোঁজ দিচ্ছে জামাত এনসিপি? আমি তো রাষ্ট্রের কাছে বেহেস্ত চাই না। 24-এর গণঅভ্যুত্থান তো বেহেস্ত পাওয়ার জন্য হয় নাই। তো বেহেস্তর টিকিট বিক্রি করে জামাত কিভাবে নির্বাচন করে? এবং তারপর তারা যে রাজনীতি করছে আপনি দেখুন, তারা তো সংবিধান সংস্কার সংশোধন কমিটিতে যুক্ত হলো না। আচ্ছা, একটা শব্দ নিয়ে বাড়াবাড়ি না করে সেখানে যুক্ত হয়ে সরাসরি সংসদের ভেতরে এবং কমিটির ভেতরে বলা যেত না যে বিএনপিকে, যে ভাই আপনি এই সংস্কার করছেন না কেন? গুম কমিশন করছেন না, মানবাধিকার কমিশন করছেন না, বিচার বিভাগ আপনি পৃথকীকরণ করছেন না, যেগুলো আপনাদের কমিটমেন্ট ছিল। হ্যাঁ, বারংবার ডাকা হয়েছে সরকার দলীয় পক্ষ থেকে, এবং সেটা তারা করছে না। তারা না করে তারা জ্বালিয়ে দেবে সরকারকে। তো এইটার কি কারণ? কারণ হচ্ছে তাদের তো আর্গুমেন্টে আসতে হবে, সেই রকম তো এক ধরনের যোগ্যতার প্রয়োজন হবে। আমরা চাই যে বিরোধী দল তাদের যোগ্যতাটাকে আরেকটু শানিত করে নিক, এবং তারা কিছু প্র্যাগমেটিক সিদ্ধান্ত গ্রহণ করুন। যে এই ধরনের কথাবার্তা দিয়ে যে 3 নেতা একসাথে হলে 7 দিনের মধ্যে সরকার পতন হয়ে যাবে, এইটা তো কোনো যুক্তিসঙ্গত কথা নয়। আরেকটু বিস্তারিত শুনতে চাই আমি এই বিষয়টা নিয়ে আপনার কাছে, যে আসলেই এটা সম্ভব কিনা 3 নেতা এক হলে আবারও দেশের সরকার পতন অথবা নতুন করে গণঅভ্যুত্থান, সেটা সম্ভব কিনা, সরকারের গদি জ্বালিয়ে দেওয়া সম্ভব কিনা, একটু বিস্তারিত আপনার কাছে শুনবো। একটা বিরতি নিয়ে আসি দর্শক, আরও একবার বিরতিতে যাচ্ছি, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, থাকুন সঙ্গে। নতুন বাংলাদেশ দেখছেন দর্শক, আরও একবার আমন্ত্রণ যারা এখন যুক্ত হয়েছেন তাদেরকে। মাহবুব আজিজ এবং রেজাউল করিম রনি আমাদের কাছে আছেন। বিরতিতে যাবার আগে মাহবুব আজিজকে প্রশ্ন রেখে গিয়েছিলাম, শুনবো তার প্রশ্নের উত্তরটা। রেজাউল করিম রনি, যেই কথা আপনার কাছ থেকে জানতে চাই, সরকার এখন একটা মানবিক দেশ গঠন করতে চায় এবং এই সরকার চায় সহনশীল রাজনৈতিক পরিস্থিতি, যার নানা রকম উদাহরণ আমরা এখন শুনতে পাই, সরকারের সেই আচরণ আমরা দেখতেও পাই। কিন্তু আপনি বলবেন যে যেই সরকারকে এই 5 মাসের মাথায়, অর্থাৎ 6 মাস হতে চলল বটে, এই সরকারকে বলা হচ্ছে যে মানে এই সরকারের অস্তিত্ব টিকে থাকা নিয়ে যারা প্রশ্ন করতে চায় বিরোধী দলের পক্ষ থেকে, মানবিকতা এই সরকার কতদিন সঠিকভাবে টিকে থাকতে পারবে? দেখেন, সরকার অনেকগুলো চ্যালেঞ্জ আছে। প্রথম কথা হলো, আপনার প্রশ্নের সরাসরি উত্তর হলো তারা তো সবাই এক হয়ে নির্বাচন করছিল। নির্বাচনের আগেই তো এই 3 নেতা না, আরো নেতা, আরো দল, 11 দল একসাথে, এখন 9 দল। হ্যাঁ, এখন 9 দল হয়ে গেছে। তাহলে আরো দল ছিল, সাথে প্রচুর বট আইডি ছিল, প্রচুর বট সেলিব্রিটি ছিল, লক্ষ লক্ষ বট সেলিব্রিটি ছিল, হাজার হাজার ফেক আইডি ছিল, প্রচুর নিরপেক্ষ, তথাকথিত নিরপেক্ষ বুদ্ধিজীবী ছিল, সব মিললেও তো। এবং আপনারা সকাল বিকাল ফেসবুকে সরকার গঠন করছেন, সব মিললেও তো আপনাদের সিট আজকে দেখেন সংসদে, হ্যাঁ, 2/3 মেজরিটি বিএনপির। তো আপনারা, এবং এক অর্থে ইন্টারিম গভর্নমেন্টটা ছিল আপনাদের গভর্নমেন্ট, ডিবি স্টেট, জামাত এনসিপি সমর্থিত সরকার, সেই কাঠামোর মধ্যেও নির্বাচন করে আপনাদের রেজাল্ট হয়েছে এইটা। তো ফলে এখন আপনারা 3-7 জন মিলে একসাথে হইয়া সরকারের পতনের কথা যদি বলেন, 7 দিনে সরকারের পতনের কথা যদি বলেন, সেইটা একটা কৌতুক হিসাবে তো মানে বিশ্বাসযোগ্যতা বা গ্রহণযোগ্যতার একটা ব্যাপার থাকে, সেটা তো কৌতুক হিসেবেও নেওয়া যাচ্ছে না। কারণ আপনি এর আগের মহা ঐক্য, হ্যাঁ, এবং ক্ষমতার আশীর্বাদ, সোশ্যাল মিডিয়ার হাইপ, সব কিছু মিলাই আপনার রেজাল্ট হইল এইটা। তো এখন আপনি সরকার এরকম একটা অ্যাবসলিউট মেজরিটি পাওয়া সরকারকে আপনি মিলা ফালাই দিবেন। কিন্তু তাহলে রেজাউল করিম রনি, আপনি বললেন ডিপ স্টেটের কথা, আপনি সোশ্যাল মিডিয়ার একটা যেই জোয়ার, সেই জোয়ারের কথাও বললেন। সরকার এই জায়গাটাতে ভাবছে কিনা বা ভাবা দরকার? সরকার এই জায়গায় ভাবছে। আমি এই জায়গায় সরকারকে স্পষ্ট, আমি বহুবার আলোচনা করেছি, বলেছি, আপনাদের শোর মাধ্যমে বলেছি যে আমাদের নাগরিকদের সুরক্ষার জন্য একটা প্রক্রিয়া দরকার। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো না, শেখ হাসিনার আমলের মতো না। কিন্তু ধরেন
আমি সাধারণ একজন নাগরিক, আমার বিরুদ্ধে যে লক্ষ লক্ষ ফটোকার্ড বানানো হচ্ছে, আমি অভিযোগ করব কোথায়, এটা প্রতিকারটা হবে কোথায়? আমাকে সুরক্ষা দেওয়ার জন্য আমি যেন বলছিলাম যে আমাদের যেরকম পর্যটন পুলিশ, বাণিজ্য পুলিশ আছে, একইভাবে আমাদের একটা সাইবার সিকিউরিটি ফোর্স থাকা দরকার, যেখানে আমি কুইক ফ্যাসিলিটি পাবো। এবং সোশ্যাল মিডিয়াতে শুধু প্রোপাগান্ডা হয়, রাজনৈতিকভাবে ডিফেম করা হয় তাই তো না, এখানে সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের ক্রাইম করা হয়। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অনেক ধরনের জুয়া, অনেক ধরনের সোশ্যাল ফলে এইগুলোকে এখন যেহেতু আমরা দুইটা সোসাইটিতে বাস করি, এই আলাপও আমি আগে দিচ্ছি, একটা হলো অ্যাকচুয়াল সোসাইটি আর একটা হলো ভার্চুয়াল সোসাইটি। ভার্চুয়াল সোসাইটি ইজ অলসো আ ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার এভরিডে লাইফ। সো এখানে ভার্চুয়াল সোসাইটি এভরিডে লাইফে আপনার অ্যাকচুয়াল সোসাইটিতে প্রকৃত সমাজে অপরাধ দমনের জন্য, আইনি সহায়তার জন্য আপনি যদি পুলিশের কাছে যেতে পারেন, ভার্চুয়াল সোসাইটি তো সেটা থাকা প্রয়োজন, সেই সুবিধাটা থাকা দরকার। এই প্রস্তাব আমি সরকারকে, হ্যাঁ, আপনার সরকার গঠনের সময় থেকে এই শব্দটা খুব শুনছি আমরা, ডিপ স্টেট। ডিপ স্টেটের কথা আমরা আবিষ্কার করি নাই ভাই। এই ডিপ স্টেটের কথা আপনি জানেন, বিগত সরকারে যারা দায়িত্ব পালন করে আসছে একাধিক উপদেষ্টা নিজেরা বক্তব্য দিয়ে, আপনাদের মিডিয়াতে কথাবার্তা বলার সময়, আপনাদের সাথে ইন্টারভিউ দেওয়ার সময় তারা নিজেরা এটা খোলাসা করেছে। এখানে আপনার একাধিক ক্যাবিনেটের ভিতরে একাধিক আপনার কিচেন ক্যাবিনেট ছিল, তারা নিজেরাই বলেছে সেগুলো। এগুলো আমাদের আবিষ্কার না, আমাদের কল্পনা থেকে এগুলো আসেনি, এগুলো তাদের বক্তব্য থেকে আমরা জানতে পারছি। কারণ আমরা তো সরকারের ভিতরে ছিলাম না বা সরকারের সাথে ঘনিষ্ঠ ছিলাম না, বিগত সরকারের কথা বলছি। তো ফলে সেক্ষেত্রে আমরা তো ধরেন ওইটা এমন না যে আমরা নিজেরা আবিষ্কার করছি বা আমরা নিজেরা প্রত্যক্ষ হয়ে তাদের মুখ থেকে আমরা। কিন্তু সরকারের এই জায়গাটা নজর দেওয়া প্রয়োজন। সরকারের এখন একটা কথা হলো, এখানে ডিপ স্টেট এজেন্ডা অলওয়েজ ইজ দেয়ার। কারণ আপনি দেখেন এই যে সংস্কারের কথা বলা হয়, আপনার 111-এর কথা মনে থাকবার কথা। 111-এও কিন্তু সংস্কার এর কথা বলে এরকম হাইপ তুলে একটা অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশকে ঠেলে দেওয়া হয়েছে, যার লম্বা ধারাবাহিকতার মধ্যে আজকে গণঅভ্যুত্থানের পরে আজকে আমরা এখান থেকে মুক্তি পাইলাম। তো এখন এই যে পুরা প্রক্রিয়াটা কে এখানে বাংলাদেশকে কারা ডেমোক্রেটিক ভাবে দুর্বল করতে চায়, কারা এখানে একটা আল্ট্রা ফ্যাসিস্ট রাইট উইং তাদেরকে খুঁজে বের করা উচিত এখানে তৈরি করতে চায়, কারা রিয়েলি এখানে আপনার গণতন্ত্রের শত্রু, সেটা আমাদের চিহ্নিত করতে পারা দরকার। তাদেরকে খুঁজে বের করা উচিত এবং সেই জায়গায় নজর দেবার প্রয়োজন রয়েছে। মাহবুব আজিজ, যে প্রশ্ন আপনার কাছে রেখে গিয়েছিলাম সেই প্রশ্নে ফিরতে চাই। দেশে এই যে কিছুদিন পরপরই বলা হচ্ছে সরকারের আবার পতন হবে, গদি জ্বালিয়ে দেওয়া হবে, এই সরকার তার 5 বছরের যে মেয়াদটা পূর্ণ করতে পারবেন কিনা, আবারও বিপ্লব, আবারও গণঅভ্যুত্থান, আসলেই সেটা আসলে সম্ভব কিনা, 3 নেতা যদি সেই জায়গা থেকে দেখুন এক হয়। আপনার সেই গল্পটি নিশ্চয়ই মনে পড়বে যে কাক যখন ময়ূর পুচ্ছ ধারণ করে সে কথা বলতে শুরু করে, কাকের কর্কশ স্বর কিন্তু সে লুকাতে পারে না। এখন বিএনপি আওয়ামী লীগ দীর্ঘকাল ধরে আমাদের এখানে দুই ধারার রাজনীতি চলে এসেছে। যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগ এইভাবে হুঙ্কার দিয়েছে, যখন আওয়ামী লীগ ছিল তখন বিএনপি হুঙ্কার দিয়েছে। এখন বর্তমান বিরোধী দল সেই জায়গাটিতে সেই একই হুঙ্কার দিতে শুরু করেছে এবং তাদের ধারণা যে যেহেতু টার্ম চেঞ্জ হয় এবং আমাদের মতো দেশে তো আসলে সেরকম সম্পদের আমাদের প্রাচুর্য নাই, সব কিছুই আমাদের একটা লুণ্ঠনবাজি চলে সবসময়। ওই জায়গা থেকে একটি সরকার নতুন ক্ষমতায় এসেছে। এখন কি কোনো গুম হয়েছে? সেই অর্থে খুন হয়েছে, বেশ কিছু খুন হয়েছে। এখন এইগুলোর জন্য আমরা অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দাবি করতে পারি এবং যদি গুম সামনে আসে, এখন সরকার কিন্তু বারবার জানাচ্ছে আমরা গুম কমিশন করব, মানবাধিকার কমিশন করব, আমরা আইনটা পরিবর্তন করব। যদিও এটা যথেষ্ট যুক্তিসঙ্গত নয়, আপনি আইন কেন বাদ দিবেন? আপনি আইনটাকে আরো উচ্চতর করতে পারতেন, আইন বাদ দেওয়ার দরকার ছিল না। আপনি দেখুন বিএনপি 11টি কর্পোরেশনে এমডি বা ব্যবস্থাপনা পরিচালক বসিয়ে দিয়েছে একেবারে নিজের দলের লোক। এইটা নিয়ে কি জামাত কোনো কথা বলে? অর্থাৎ তারা তো এলো পাথারি যে সমস্ত কথা বলছে, তা না করে ধরে ধরে যদি তাদের ভুলগুলো সামনে আনে তাহলে কিন্তু আসলেই সমালোচনার জায়গা যেখানে রয়েছে এবং সেটা আছে। কিন্তু একটা সরকার তো রাতারাতি একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে না, এটা দীর্ঘদিনের একটা পুঞ্জিগত গড্ডালিকা প্রবাহ। আপনি তারেক রহমান সাহেবের একটি কথা আমাদের মনে পড়বে যে তিনি নির্বাচনের আগে এবং পরেও বলেছেন, বিশ্বাসী অবিশ্বাসী সংশয়ী সব মানুষের সমান মর্যাদা অধিকার রাষ্ট্রে থাকবে। এই ধরনের রেশনাল কথা কিন্তু আমরা সরকার প্রধানের কাছে খুব বেশি শুনি নাই। কাজেই বিএনপির উচিত হবে নারী সংস্কার কমিশন থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকারের যে ইতিবাচক দিকগুলো সামনে নিয়ে আসা, তাহলেই কিন্তু জামাত এনসিপির রাজনীতি অনেকটা ম্লান হয়ে যাবে। কারণ দেশের যা পরিস্থিতি তাতে কিন্তু সামনে প্রগতিশীল রাজনীতির কোনো বিকল্প নাই এবং বিএনপির কাছে আমরা সেই প্রত্যাশাই করি অন্তর্ভুক্তিমূলক সমাজ এবং সকলে যাদের ব্যাপারে ফৌজদারি মামলা আছে তাদেরকে ছাড়া সব ধর্ম মত নির্বিশেষে সবাই পারস্পরিক একটা সহাবস্থানে থাকুক। এটা নাই বলেই আপনি যে আপনার যে কথা যে সামাজিক গণমাধ্যমে কেন এত সহিংসতা, কেন একজন আরেকজনকে বাতিল করে দিতে চায়, কারণ সে যা না তা হয়ে উঠতে চায়।
সে তো আপনি ধরুন সে হবে ক্লাস 3-র ছাত্র, তাকে আপনি মাস্টার্সে বসে ভর্তি করে দিয়েছেন, সে কি করবে? সরকার কি পারবে কারো হীনমন্যতা এইভাবে কাটিয়ে দিতে? সরকারকে পারতে হবে না, এবং সরকার তো একদিন দুই দিনের ব্যাপার না, কেন পারবে না? কারণ এর আগেও তো বিএনপি, এবং আপনি দেখুন যে এই যে আন্দোলনের কথা বলে জামাত এনসিপি, একটু যদি মনে করে 69-এ কিন্তু একটা গণঅভ্যুত্থান হয়েছে, সেটাও 10 বছর পরে, মানে স্বৈরাচার 10 বছর যাওয়ার পরে ধীরে ধীরে মানুষের একেবারে দেয়ালে পিঠ সেটা কাছে আইয়ুব খানকে বিদায় করেছে। এর সাথে সময়ও 10 বছর। এই শেখ হাসিনাও 3বার যখন ভোট দেয়নি, রাতের বেলা ভোট করেছে, আমি ভোট করেছে, ধীরে ধীরে এই মানুষ কিন্তু একেবারে দেয়ালে পিঠ রেখেছে। এটা তো প্রতিদিনকার ব্যাপার নয়। মানুষই ভোট দিয়ে আপনাদের সকলকে সংসদে পাঠিয়েছে। আপনারা অবশ্যই রাজনৈতিক আচরণ এবং যোগ্যতার প্রমাণ দিন, কারণ আগামী 5 বছর পর আপনাদের আবার জনগণের দরজায় দাঁড়াতে হবে। আপনারা যা করছেন রাজনীতিবিদরা অনেকেই, যদি আপনি দেখুন গণভোট তো প্রতারণা ছিল, 4টি প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকার নিজের মতো বানিয়ে দিল, কেন প্রতারণার ফাঁদে বিএনপি নিজেকে জড়াবে? কাজেই গণভোটে তারা যাচ্ছে না, সেটা বিএনপির কাছ থেকে সরাসরি জানিয়ে দেওয়াই ভালো। কিন্তু সংস্কারের পক্ষে কেন বিএনপি থাকবে না? সেটা তো কোনো যুক্তিসঙ্গত কোনো ব্যাখ্যা বিএনপি কিন্তু দিচ্ছে না, যদিও তারা বলছে যে আমরা সংস্কার করব, কিন্তু অলরেডি কিন্তু 5-6 মাস চলে গেল। আপনি যদি রাষ্ট্রীয় কাঠামোতে কিছু দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করেন এবং সেটা যদি লক্ষ্যযোগ্য না হয়, সমালোচনা বাড়তে থাকবে। এবং আপনি যখন মূল্যস্ফীতি বেড়ে যাবে, মানুষের কিন্তু পেটে ভাত থাকতে হবে, তখন কিন্তু মানুষ গিয়ে যে তার পক্ষে, তখন তো আর বুঝবে না যে কে কি কথা বলছে, তখন সে এসে গিয়ে বিরোধিতা শুরু করবে। কাজেই আপনাকে বাজার নিয়ন্ত্রণ করতে হবে, কর্মসংস্থান তৈরি করতে হবে, মানুষের অধিকার দিতে হবে, এবং কোনো কিছু বন্ধ করার দরকার নাই। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুইজনকেই। সময় আমাদের আজকে শেষ, আর সঙ্গে যারা ছিলেন তাদেরকে বলতে চাই আগামীকাল আবার একই সময় নতুন বাংলাদেশ দেখার আমন্ত্রণ। আজ বিদায় নিচ্ছি, সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ।